কাহিনীর শুরুতে আমরা দেখি জেফ নামের এক ব্যক্তি তার নৌকায় বসে আছেন। সে আর তার সঙ্গীরা আগে সাপ ধরত আর বিক্রি করত। আর তখন এই লোকেরা এমন একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছিল সাপ ধরতে, যাকে সবাই অভিশপ্ত মনে করে। সেখানে থাকত বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে বিপজ্জনক লাল অ্যানাকন্ডা, যা সহজেই যে কোনো প্রাণী শিকার করতে পারে, এমনকি নিজের দলের অ্যানাকন্ডাগুলোকেও। এখন তারা তাদের গন্তব্যে পৌঁছায়, আর জেফের ক্যাপ্টেন জেফের কাছ থেকে বেশি টাকা চাইল, কারণ সেটা ছিল একটা খুবই বিপজ্জনক জায়গা। এখানে সে আর তার নৌকাও নিরাপদ ছিল না। জেফও টাকা বের করে তাকে দিল, কিন্তু এইবার ভুল করে টাকা পড়ে গেল। ক্যাপ্টেন টাকা তুলতে গিয়ে উঠে দাঁড়ালেই জেফ হঠাৎ তার গলায় ছুরি বসিয়ে মার দিল। একই ছুরিটা দিয়ে জেফ তার গলা কেটে নদীতে ফেলে দিল, যেন কারো খাওয়া দাওয়া দিচ্ছে। এই দৃশ্য তার অন্য সঙ্গীরাও দেখেছিল। জেফ তাদের বলল সে বিশ্বাসঘাতকরা পছন্দ করে না। এরপর তারা এগিয়ে গিয়ে জঙ্গলে একটা মূর্তি দেখতে পেল। এমন একটা মূর্তি ছিল যার ওপর অনেক সাপ ছিল। সেটা দেখেই জেফ বলল ক্রিমসন অ্যানাকন্ডার গল্পটা সত্যি ছিল। অন্যদিকে জেফের সাথীরা অনেক সাপ পেল, আর সাপগুলো তাদের দেখে খুব খুশি হলো। তারা দ্রুত সাপগুলো ব্যাগে ভরতে শুরু করলো, আর জেফ তার বন্দুক বের করে বড় সেই ক্রিমসন অ্যানাকন্ডাটা খুঁজতে লাগলো। তখন তিনজন সাথী থেকে একজন সাপ ভর্তি ব্যাগগুলো ফের নৌকায় রাখতে গেলে দেখল তার ক্যাপ্টেন সাথীর মাথাবিহীন মৃতদেহ পানিতে দাঁড়িয়ে আছে। সে তার চোখ বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ করেই লাশটা আবার পানির নিচে ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে কিছু বড় একটা তার দিকে সাঁতরে আসতে শুরু করলো। ভয়ে সেই লোকটা জঙ্গলের দিকে দৌড় দিল, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হলো, কারণ এখন একটা বড় অ্যানাকন্ডা তাকে জড়িয়ে ধরে ফেলেছে। তার চারপাশে আবৃত করে সে হাড় ভেঙে খেতে যাচ্ছিল। হঠাৎ দৃশ্যটা কেটে আমরা তার আরেকজন সঙ্গীকে জঙ্গলে দেখতে পাই। সেই সঙ্গী হঠাৎ কিছু ছুঁড়ে ফেলে ভয় পেয়ে যায়। আসলে সে ওই বড় অ্যানাকন্ডার লাশটাই দেখেছিল ঝুঁকে পড়ে। যেই মুহূর্তে সেই অ্যানাকন্ডাটা গাছে উঠল, স্পষ্ট বোঝা গেল তার পেটে একটা মানুষ গিলে ফেলা আছে। ওই মানুষটা তার জীবন বাঁচিয়ে দৌড়ানোর আগেই হঠাৎ তার সঙ্গীর লাশ তার সামনে আটকে যায়। সামনে ওই মানুষটাকে ফেলে রেখে এই সাপটা এখন তাকে জোরে ধরে রাখল, গাছের সঙ্গে আটকে হাড় ভাঙল, আর তারপর খেতে শুরু করলো। দূরে জেফ চুপচাপ সব দেখছিল আর খুশি ছিল। নিজেদের সঙ্গীদের বাঁচানোর বদলে সে যেন নিজের ইচ্ছা মতো সবকিছু ঘটছে ভেবে দাঁড়িয়েছিল। আসলে সে ওই অ্যানাকন্ডাটা ধরতেই চাইছিল, তাই শটগান দিয়ে তাকে বেকার করার প্ল্যান করছিল। জঙ্গলের সব পশু পাখি আওয়াজ করতে শুরু করলো। তাদের আওয়াজ শুনে ওই অ্যানাকন্ডাটা এখান থেকে দৌড়ে পালালো। সিন বদলল, আর অন্যদিকে আমরা দেখতে পাই বেইলিং নামে এক মানুষকে। বেইলিং তার সঙ্গীদের সঙ্গে সার্কাসে কাজ করত, কিন্তু সার্কাস বন্ধ হয়ে যাওয়ায় সে সার্কাসের মালিক থেকে সব শিল্পীদের কিনে নিল। কারণ সে এই সমস্ত শিল্পীদের সাথে থাইল্যান্ড যেতে চেয়েছিল এবং সেখানে একটি নতুন সার্কাস খুলতে চেয়েছিল। এই মানুষগুলোরও প্ল্যান ছিল নদীর পথ দিয়ে থাইল্যান্ড যাওয়ার। আর যখন তারা পথে ছিল, তখন তাদের সামনে কাঠের একটা কন্টেইনার এসে পড়ে। তাদের ক্যাপ্টেন চেয়েছিল তারা রাস্তাটা পরিবর্তন করুক, কিন্তু ওই রাস্তায় গেলে থাইল্যান্ড পৌঁছতে অনেক বেশি সময় লাগবে। বেইলিং ক্যাপ্টেনকে হুমকি দিল, যাই হোক না কেন আমরা সময় মতো থাইল্যান্ড পৌঁছব, কারণ আমাদের শো ওখানেই। আমি এর জন্য আগাম টাকা নিয়েছি। যদি আমরা শো না করি তাহলে সব শেষ। জবাবে ক্যাপ্টেন বলল, তাহলে আমার একটা উপায় আছে। আমরা সব জিনিস ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেব। ওরা জানতো না ওদের কাজ থেকে কত বড় ঝামেলা হতে পারে, তাই বোমা দিয়ে সব কন্টেনার পুড়িয়ে দিল। এভাবে ওদের রাস্তা খুলে গেল। কিন্তু বৃষ্টি পড়তেই ওদের জাহাজে অনেক সাপ পড়ে গেল, কারণ সব কন্টেনার সাপ ভরে ছিল। ভয়ে ওরা কোথাও লুকোনোর চেষ্টা করল, আর অনেকেই সাপের কামড়ে পড়ে গিয়েছিল। তাদের মিলেমিশে করা পরিকল্পনাটা এখানে খুব চালাক ছিল, আর একটা প্রেসার পাইপের মাধ্যমে সব সাপগুলো তাদের জাহাজ থেকে পড়ে যেতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ বাথরুম ধসে যাওয়ায় অনেক সাপ বাথরুমে লুকিয়ে থাকা বেইলিংয়ের ওপর পড়ে যায়। তারা থেকে পালানোর জন্য সে নদীতে ঝাঁপিয়ে তীরে চলে আসে, কিন্তু তার দুর্ভাগ্যে একটা কিং কোবরা সেখানে তাকে কামড়ানোর জন্য ছিল। কামড়ানোর আগেই একজন মানুষ তার হাত দিয়ে সাপটাকে চেপে ধরে পিষে ফেলে। ওই মানুষটা ছিল জেফ, যিনি বেইলিংয়ের জীবন বাঁচালেন। তাই বেইলিং তাকে নিজের জাহাজে নিয়ে যায়। জেফ সবাইকে বলে যে সে একজন বন্য প্রকৃতিপ্রেমী অভিযাত্রী, আর এক দুর্ঘটনার কারণে সে এখানে জঙ্গলে আটকা পড়ে গেছে।
হঠাৎ তার একজন সঙ্গী তার কান ধরল আর জোরে চিৎকার করতে লাগল। জেফ কাছে গিয়ে তার কান ভালো করে দেখল, তারপর আঙুলে একটু কেটে তা ওই ছিলের কানে নিয়ে গেল। তারপর আমরা দেখলাম হঠাৎ তার কান থেকে একটা ছোট সাপ বেরিয়ে এসে জেফের হাত কামড়ালো। জেফের কিছুই হয়নি, সে সেই সাপটা তুলে জলেই ফেলে দিল। ল্যান্ড যে এখানে দাঁড়িয়েছিল সবটা দেখছিল। ল্যান্ড নিজেও সাপ বিশেষজ্ঞ ছিল। সে জানত সাপের বিষ থেকে ইমিউন হতে হলে একজনকে অনেক সাপের বিষ শরীরে দিতে হয়। আর সে এই কথা বেইলিংকে বলল, আমার মনে হয় না এই জেফ ভালো মানুষ। দেখো তো, সাপ তাকে কামড়ালো কিন্তু তার কিছু হলো না। অন্যদিকে জেফ ওই নৌকার ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। সে চাইল ক্যাপ্টেন তার মানচিত্র অনুযায়ী নৌকাটা একটা জায়গায় নিয়ে যাক। ক্যাপ্টেন ওই জায়গার কথা শুনতেই তার বন্দুক বের করে জেফকে বলল, যদি আবার এখানে যাওয়ার কথা বলো আমি তোমায় গুলি করে দেব। এটা জানো না ওই জায়গাটা অভিশপ্ত? মানে ক্যাপ্টেনও ক্রিমসন অ্যানাকন্ডার ব্যাপারে জানত। এসব শুনে জেফ এখন বেরিয়ে যেতে চায়, কিন্তু আমরা দেখি ও যেতেই যে ক্যাপ্টেন এখানে মাছ ধরছিল তার ফিশিং রডটা হঠাৎ নিচ থেকে জোরে টান পড়ে। টান দিলে ক্যাপ্টেন নিজেই পানিতে পড়ে যায়। আসলে এই ফাঁদটা জেফ ক্যাপ্টেনকে ধরার জন্যই তৈরি করেছিল। ক্যাপ্টেনের অদৃশ্য হওয়ায় ল্যান্ড সন্দেহে পড়ে যায়। ল্যান্ড জানে এটা জেফের কাজ হবে। সে জেফকে জিজ্ঞেস করল ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলল এটা জঙ্গল, এখানে মানুষের হারিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। হঠাৎ তারা পানিতে কিছু শব্দ শুনল। তারা বলল, এই আওয়াজটা কি? জেফ বলল, কিছু খুব বড় একটা আসছে এখানে। দেখা গেল নদীর গভীরে জেফের ফাঁদের দিকে একটা বিশাল অন্নকাণ্ডা এগিয়ে আসছে। জেফের ফিশিং রড নিচ থেকে জোরে টান দিল। সে যেদিন লাঠিটা মোড়াতে শুরু করলো ঠিক তখনই তাদের সামনে কয়েক সেকেন্ডের জন্য একটা অ্যানাকন্ডা হাজির হলো। এত বড় আর এত শক্তিশালী অ্যানাকন্ডাটা দেখে সবাই ভয় পেল। জেফ যে ফিশিং রডটা ধরেছিল অ্যানাকন্ডাটা জোরে টেনে নিয়ে জেফকে ওই দড়ি দিয়ে পানিতে ফেলে দিল। কখনো এখানে কখনো ওখানে ছুঁড়ে মারছিল, কিন্তু জেফ হার মানার পক্ষে না। সেই নদীতে ভাসমান একটা ছোট জাহাজের দিকে গেল নিজের বাঁচার জন্য। সে ফিশিং রডটা ওই জাহাজের সাথে বেঁধে দিল। এখন নিজের জীবন বাঁচানোর জন্য সে জলে একটা টোকা দেওয়া লাঠি দিয়ে এই অ্যানাকন্ডার শরীর আঘাত করে। এই আঘাত অ্যানাকন্ডাকে মারেনি, কিন্তু এতে সে আঘাত পেয়েছিল এবং রেগে গিয়েছিল। রাগে অ্যানাকন্ডা জেফের ছোট নৌকাটা তুলে নিয়ে নদীর তীরে নেয়। সে ভেবেছিল জেফ এখন মারা গেছে, কিন্তু পরের মুহূর্তেই জেফ তার নৌকাটায় ভাসছিল। সবাই তাকিয়েছিল ওর দিকে। জেফ তখন পানির মধ্যে অ্যানাকন্ডা খুঁজছিল। সে জানত না অ্যানাকন্ডা তার জাহাজের ছাদের উপর তার পেছনে আছে। আর পরের মুহূর্তে সবার সামনে অ্যানাকন্ডা ক্যাপ্টেনের মরদেহ থুতু দিয়ে ফেলে দেয়। যাদের সামনে সে ক্যাপ্টেনের শরীর থুতু ফেলে তারা সবাই দৌড়ে পালিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। আর অ্যানাকন্ডা তাদের ধাওয়া করে মেরে ফেলার জন্য তারা দরজা বন্ধ করে অ্যানাকন্ডাকে ঠেলা পথ বন্ধ করে দেয়। বাইরে থেকে জেফ আবার একটা ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার উপর আক্রমণ করে, যার কারণে রেগে গিয়ে অ্যানাকন্ডা জেফের কাছে যায়। অ্যানাকন্ডার আক্রমণ থেকে বাঁচতে জেফ 1 মিনিটের জন্য তার চোখের থেকে অদৃশ্য হয়ে যায়। তাকে খুঁজতে অ্যানাকন্ডা জাহাজের ভিতর ঢুকে পড়ে। সেখানে একটা কামরায় বেলিয়াং আর তার সাথীরা লুকিয়েছিল। অ্যানাকন্ডা তাদের দেখতে পায় না, আর সে তাদের ওপরে গড়িয়ে এগিয়ে চলে যায়। লেন এই জাহাজের কন্ট্রোল রুমে একটা বন্দুকের জন্য লুকিয়েছিল। সে দেখে বড় অ্যানাকন্ডা তার রুমের জানালা দিয়ে পার হচ্ছিল, আর অ্যানাকন্ডা ছাদের ওপর থেকে নিচের বাথরুমের জানালা দিয়ে। সে বাকি 2 সাথীকে আক্রমণ করে। ওই ছেলেটা লেনের কাছে এসে জীবন বাঁচানোর জন্য সাহায্য চায়। তাকে ধরার জন্য অ্যানাকন্ডাও তার পেছনে ছিল। লেন ওই ছেলেটাকে বাঁচাতে এখান থেকে দৌড়ে পালায়। আর এই পুরো গোলমালির মধ্যে অনেক কেরোসিন তেল ছড়িয়ে পড়ে। অ্যানাকন্ডাও রেগে গিয়েছিল। অ্যানাকন্ডাকে ওই পাত্র থেকে মুখ বের করতে গিয়েই এই জাহাজের ছাদের ওপর খুব কষ্ট পায়। অনেক কষ্ট করে পাত্র ভেঙে অ্যানাকন্ডা তার মাথা বের করতে সক্ষম হয়। জাহাজের কন্ট্রোল রুমে আগুন ধরে যায়, আর ঠিক তখনই ডাইনামাইট মানে ওদের বোমাগুলোও পৌঁছে যায়। জাহাজে এক বিশাল বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণ থেকে বাঁচার জন্য ওরা সবাই পানিতে ঝাঁপ দেয়, আর এই সবের মধ্যে অ্যানাকন্ডাও মারা যায়। জাহাজ আগুনে ঝলসে উঠতে দেখে বালিউং কাঁদতে শুরু করে। ও ভাবছিল সময় মতো ওরা থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। রাগ করে ওর ছোট সঙ্গী ওকে বলল, তুমি পাগল নাকি? আমরা এত বড় একটা অ্যানাকন্ডার হাত থেকে বাঁচলাম, আমাদের জীবন বাঁচলো, আমরা তো বেঁচে আছি, এটা কি তোমার জন্য যথেষ্ট না? এখানে লেন বুঝতে পারল সব কিছুর কারণ জেফ। ওরা তাদের জাহাজকে হাতকড়ার হিসেবে ব্যবহার করছিল। সে জেফকে বলল, যদি তুমি এটা না করতে তাহলে আমাদের জন্য এত বড় বিপদ হতো না। জেফ জবাবে বলল, তুমি জানো ওই অ্যানাকন্ডার দাম কত? যদি তুমি আমাকে ধরতে সাহায্য করতে আজ আমরা সবাই মিলিয়নার হতাম। লোভী বালিয়াং টাকা শুনতেই তারপর সে হঠাৎ জেফের দিকে ঘুরল। সে তো থাইল্যান্ড যাওয়া ভুলেই গিয়েছিল। জেফকে বলল, বলো তো আমরা কিভাবে ওই অ্যানাকন্ডাটা ধরব?
টাকা কোথা থেকে পাবো? কোথায় যেতে হবে? কি করতে হবে? এটা শুনে জেফ তার মানচিত্র বের করলো, দেখালো এবং বলল, যদি তুমি আমাকে সাহায্য করো, এই মানচিত্রের মাধ্যমে 2 দিনের মধ্যে তোমাকে থাইল্যান্ড নিয়ে যাব। বালিউংয়ের সব ইচ্ছে পূরণ হতে শুরু করলো। সে যেতে প্রস্তুত ছিল, কিন্তু বালিউংয়ের অন্য সঙ্গীরা জেফের ওপর বিশ্বাস করছিল না। এখানে বালিউংয়ের একজন সঙ্গীও অসুস্থ ছিল, কারণ ওকে একটা খুবই ভয়ানক কীট কামড়েছিল। ওর বিষ থেকেও মারা যেতে পারত। এটা দেখে জেফ ওকে বলল, আমার কাছে এমন একটা ওষুধ আছে যা এই মেয়েটাকে সারাতে পারে, কিন্তু ওষুধটার আমার জাহাজে আছে। ওকে সারাতে হলে আমাকে আমার জাহাজে নিয়ে যেতে হবে। যেতে ইচ্ছা না হলেও এখন এই মানুষগুলো জেফকে সাহায্য করতে রাজি। বোর্ড আর তাদের সাথে নেই, তারা সামনে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে জেফ তাদের বলল, এখানকার পানি পান করো না। এই পানিতে এমন কীট আছে যা মানুষের শরীরের ভিতর ঢুকে যায়, তার মধ্যে এমন তৃষ্ণা জাগিয়ে তোলে যে সে ওই পানিতে ডুবে মারা যায়। রাত নামল। তারা একটা গুহায় থাকে যেখানে আগুন ধরিয়েছিল, আর জেফ পাশে বসে তার ম্যাপে অ্যানাকন্ডাটা দেখছিল। হঠাৎ করে এই দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জানা যায় কিভাবে সেই লাল অ্যানাকন্ডা জেফের সঙ্গে দেখা করেছিল। ওই অ্যানাকন্ডাটা জেফকে মারতে যাচ্ছিল, কিন্তু জেফ তখন চতুরাটার সঙ্গে কাজ নিল এবং নিজেকে ওই কাঠের পাত্রের ভিতরে লক করে অ্যানাকন্ডার চোখ থেকে বাঁচিয়ে নিল। তারপর ওই লোকগুলো এসে পৌঁছায়। এই মানুষেরা ওখানে ডাইনামাইট ফাটালো, যার মধ্যে থেকে জেফ বেরিয়ে এসে তাদের সঙ্গে দেখা করল। সিনগুলো আবার বর্তমানকালে চলে আসে, যেখানে জেফ ম্যাপটা দেখছে। বালিয়াং তার কাছে এসে বলল, তুই এই অ্যানাকন্ডাটা ধরতে চাস, তাই না? জেফ বলল, হ্যাঁ, এটা একটা মিউটেটেড অ্যানাকন্ডা, এমন একটা অ্যানাকন্ডা যা অ্যানাকন্ডাদের রাজাও বলে ডাকা যেতে পারে। এটা পৃথিবীর অনেক বড় বড় প্রাণী শিকার করেছে, এমনকি নিজের মতো বড় অ্যানাকন্ডাগুলোও খেয়েছে। আর আমরা যদি এটা ধরে ফেলি তাহলে আমাদের 7 জন্ম পর্যন্ত কোনো কাজের ঝামেলা থাকবে না। লোভে বলিয়াং বলল, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি। রাতে সবাই ঘুমিয়েছিল। হঠাৎ করেই বলিয়াং জেগে ওঠে। সে দেখে চারপাশে বড় বড় অ্যানাকন্ডাগুলো ঘিরে রেখেছে সবাইকে। হঠাৎ তার চোখ খুলে যায় আর বুঝতে পারে এগুলো সব তার স্বপ্ন ছিল। তার চারপাশে কোনো অ্যানাকন্ডা ছিল না। সে দেখে তার ভাই নেই। ভয়ে গুহা থেকে বেরিয়ে আসে আর দেখে তার ভাই নদীতে খুব খারাপ ভাগে ডুবে যাচ্ছে। সে কাছে গিয়ে ভাইকে জাগানোর চেষ্টা করে আর দেখে একই বিষাক্ত পোকামাকড় যা তার নাক থেকে বেরোচ্ছিল। জেফ তাকে বলেছিল এই পোকাগুলো মানুষকে বিষ দিয়ে মারিয়ে ফেলে, আর এই পোকাদের সামনে তার ভাইও মারা গেছে। ছেলেটা অনেক কাঁদে, কিন্তু এখন কি হতে পারত? পরের সকালে আবার তারা যাত্রা শুরু করল। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এমন একটা পথ এলো যেখানে হাঁটার জায়গা ছিল না। যেভাবেই হোক তাদের নদীতে নামতেই হলো। তারা নদী পার হলো। কেউ নদীতে নামার জন্য রাজি ছিল না, কারণ তারা নদীতে অনেক কষ্ট দেখেছিল, কিন্তু ওদের আর কোনো উপায় ছিল না। ভয়ে ভয়ে ওরা নদীতে নেমে পড়ে। হঠাৎ এক ছেলে পানির দিকে ইঙ্গিত করে, কারণ একটা বড় অ্যানাকন্ডা ওর চারপাশ থেকে খেলছিল। সাথে সাথে ওর ভাইও রাতে মারা যায়। ও ভয়ের তাড়নায় কিছু পড়তে শুরু করে, কিন্তু যে ভয় পায় সে মরেই যায়। ও জানতো না এই অ্যানাকন্ডার মুখ ওর পেছনে ছিল। হঠাৎ অ্যানাকন্ডা ওকে ধরে নাড়িয়ে ভিতরে ভয়ানকভাবে ঝাঁকিয়ে দেয়। ওর সাহায্যে এখানে লেন আসে, কিন্তু বেশি কিছু করতে পারে না, কারণ ওই অ্যানাকন্ডা ওর হাড় ভেঙে দিয়েছিল। সে ওকে দম বন্ধ করে মারা দেয়, আর এই সব মানুষ দাঁড়িয়ে থেকে সেই নাটকটা দেখে। অ্যানাকন্ডা সেই মানুষের মৃতদেহ নিয়ে পানির মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ পর সবাই মিলে জেফের নৌকায় পৌঁছায়। তারা পৌঁছানোর সাথে সাথেই গল্প অনুসারে জেফ তাদের ওষুধ দেয়, যা বেইলিয়াংয়ের চিকিৎসায় ব্যবহার করা যেত। এই মানুষগুলো থাইল্যান্ডের জমিতে খুব গরিব ছিল। ওদের সঙ্গে সে বলে, চল দ্রুত এখান থেকে বের হয়ে যাই। কিন্তু জেফ ওদের বলে, এভাবে নয়, আমি তোমাদের সবাইকে ঠিক মতো নিয়ে এসেছি, প্রতিজ্ঞা মতো, কিন্তু এখন তোমরাও তোমাদের প্রতিজ্ঞা পূরণ করতে হবে, আমাকে সাহায্য করতে হবে। ছোট ছেলেটা জেফকে বলল, যদি তোমার সাহায্য ওই অ্যানাকন্ডার সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ভুলে যাও, আমরা তোমাকে সাহায্য করব না। এটা শুনে জেফ আগেই গানটা বের করে নিয়েছে আর বেইলিয়াং ও ছুরি দেখাতে শুরু করেছে, কারণ সে এখন জেফের সঙ্গী হয়ে গেছে। সে ওদের বলে, আচ্ছা দ্রুত করো, যা জেফ বলছে তাই করো। লেন বলল, তোমরা সবাই পাগল নাকি? এমন বড় একটা অ্যানাকন্ডা ধরে ফেলা সম্ভব? জেফ বলল, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু পুরোপুরি নয়। ওই অ্যানাকন্ডাটা খাচ্ছিল, সময় ধরতে পারি। এটা বলতেই বেইলিয়ান আর জেফ তাদের দুই সঙ্গীকে দড়ি দিয়ে ধরে তাদের জালের উপর বেঁধে দিল। লালচে অ্যানাকন্ডার চারদিকে কাঁদতে কাঁদতে বাচ্চাটা বেইলিয়াংকে বলল, তুমি এটা কেন করছো? আমরা যদি মারা যাই তাহলে তোমার সার্কাসে কে পারফর্ম করবে? এটা শুনে বেইলিয়াং পাগলের মতো হেসে উঠল
আর সে বলল, কি ভাবছিলে? আমি তো তোমাকে এই সার্কাসের জন্য থাইল্যান্ডে নিয়ে যাচ্ছিলাম। হে পাগল, আমি তো তোমাকে ওখানে নিয়ে যাচ্ছিলাম তোমার অঙ্গবঙ্গ বিক্রি করে ভালো টাকা আয় করার জন্য। কিন্তু এখন দেখো, আমি আমার প্ল্যান বদলে ফেলেছি। এখন আমি জেফের সঙ্গে দেখা করেছি, কারণ আমি জানি এই অ্যানাকন্ডাটা তোমার থেকে আমাকে বেশি টাকা দিতে পারে। দুই মেয়েকে গাছের সঙ্গে বেঁধে দিল। তারপর সে এক মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। ওই মেয়েটাও বেশ চালাক, সে তাকে থামায়নি, বরং তার জালে ফাঁদে ফেলল আর পকেট থেকে একটা বন্দুক বের করলো, যেটা দেখে সে পিছনে ফিরে গেল। আর ঠিক শট মারতেই দুর্ভাগ্যবশত গুলি লেগে না, তখন জেফ তাকে ধরে ফেলে। জেফ তাকে মারার আগেই তার আরেক সঙ্গী পিছন থেকে এসে জেফকে ছুরিকাঘাত করলো। জেফ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। মেয়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু এবার মেয়েটাও তার সাহস দেখিয়ে জেফের মাথায় একটা বড় কাঠের টুকরো মেরে তাকে বেহুশ করে দেয়। দৃশ্য কাটা পড়ার পর আমরা দেখি দুজন মানুষকে, যাদের জেফ অ্যানাকন্ডার শিকার হিসাবে রেখেছিল নিজের চোখে। বাল্লুয়াং তাদের জালের দড়ি ধরেছিল, কিন্তু সে জানত না যেখানে সে অন্যদের মৃত্যুর দৃশ্য দেখছিল তার পিছনে তার নিজের মৃত্যু অপেক্ষা করছে। আরেকটা বড় অ্যানাকন্ডাও তাকে দেখছিল, আর বাল্লুয়াং বুঝতেই পারার আগে অ্যানাকন্ডা হঠাৎ তার মাথায় আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারা দুজনেই দৌড়ে নৌকোয় উঠে নিজেদের জীবন বাঁচায় এবং জেফকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু অ্যানাকন্ডাটা খুব খারাপ অবস্থায় ছিল, কারণ জেফের বন্দুকের গুলিতে আঘাত পেয়েছিল এবং তারা চোখের সামনে তার মৃত্যু দেখে। বাকিরাও গুলির আঘাতে মারা যায়। তবে কন্টেইনারের অন্যদিকে দরজাটা পুরোপুরি বন্ধ। বাচ্চাটা দ্রুত দরজাটা ভাঙার চেষ্টা করছে। সময় যাচ্ছে, সেই অ্যানাকন্ডা দ্রুত এগোচ্ছে। অ্যানাকন্ডাটা বাচ্চাটার কাছে পৌঁছানোর আগেই সময় যত গড়ায়, বাইরে থেকে এই কন্টেইনারের দরজা খুলতে তারা সফল হয়, আর এই বাচ্চাটা এখান থেকে পালিয়ে যায়। ওই মানুষগুলো দৌড়ে এগিয়ে চলে। তারা জানতো ওই মানুষগুলোর পালানোর কোনো সুযোগ নেই, কিন্তু ভাগ্য তাদের পাশে দাঁড়ায়। তারা জানতো না যে তারা জঙ্গলের সেই জায়গায় ছিল যেখানে জেফ 30টা তার দিয়ে একটা জাল বানিয়েছিল। সেই তারে আঘাত পেয়ে অ্যানাকন্ডার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারা পিছনে ফিরে দেখে সেই অ্যানাকন্ডা, আর বিশ্বাসই করতে পারে না যে তাদের জীবন বেঁচে গেছে। তাদের মতে ওই অ্যানাকন্ডাটা মরে গেছে। এই মানুষগুলো খুশি ছিল, কিন্তু আর কোনো ঝুঁকি নিতে পারত না। তারা তাদের জীবন বিপদের মধ্যে ফেলতে চায়নি। তারা জানতো এখানে অনেক বেশি অ্যানাকন্ডা আছে। বেশ কিছুদিন না গেলে এই মানুষগুলো তাদের জীবন বাঁচিয়ে চলে যাবে। আর গল্পের শেষ দৃশ্যে দেখানো হয় যে আসলে সেই গাঢ় লাল রঙের অ্যানাকন্ডাটা মরে যায়নি। আসলে জেফ যেমন আগে বলেছিল, এটা একটা মিউটেটেড অ্যানাকন্ডা ছিল। এটা কাটা মাথাটা আবার নতুন করে গজিয়েছিল, এটা আবার গিনি তৈরি করেছিল, আর এখন এটা আবার জীবিত। এভাবেই গল্প এখানেই শেষ হয়।